পুরা অ্যাটম বোম। জীবনে প্রথম দেখলাম আপনি একবার সিল লাগাই একটা লবণ লাগাই দিছে। আর দুইটা কথা বেশি বললে বাইক থেকে নামায় আমি একদম চড়াইতাম ধরে। বাপ মাও কিছু শিখায় নাই, আর এদেরকে কেউ কিছু কোনোদিন শিখাইতেও পারবে না। কার সাথে এত বকর বকর করছিস? বক বক করবো না তো কি করবো বলো মা? এরা রাস্তাঘাটে সারাটা দিন টই টই করে আর মেয়ে মানুষকে ফলো করে। তোর রাগটা যে কবে কমবে আল্লাহ জানে। আমার তো মনে হয় কোন দিনকার মাথা ফাটাই দিয়ে চলে আসবে। রাগ করবো না তো কি করবো বলো মা? এরা বাপের টাকায় বাইক কেনে আর রাস্তাঘাটকে নিজের বাপের প্রপার্টি মনে করে। রুলস মানেও না, আর রুলস কি জিনিস সেটা জানেও না। এখন রুলস শেখানোর দায়িত্ব কি তোর ঘরে এসে পড়েছে? মেয়ে মানুষের মতো থাক। তুমি কি বললাম মা? অন্যায় তো অন্যায়, এটার কোনো জেন্ডার নাই। আপনি কে? আমি স্ত্রী। আমি হাকিম, এবারে কেয়ারটেকার। এখানে কি দরকার আপনার? ও আপনি কেয়ারটেকার? একটা মেয়ে গেল কত তলায় থাকে, আমার কাছে কি দরকার? সেটা আপনার আপামনি কি? কোনো লাভ নাই। আফামনি হইতেছে আগুনের গোল্লা, পুরা সারকার হয়ে যাবেন। আমি তো পড়তেই চাই। সূর্য আজকে কোন দিকে উঠলো? আমাদের ইফতি বাবু এত সকাল সকাল বাসায়, আমি কি সঠিক দেখতে পাচ্ছি? তোমার চোখে কোনো ঝামেলা নাই, তুমি ঠিকঠাক দেখতেছো। তুমি দাঁড়াও, একটা গল্প আছে। দাঁড়ালাম। এই না পেতনি না দজ্জাল, গল্প কি শোনো। আমার বাইকটা একটা রিক্সার পেছনে হালকা ধাক্কা লাগলো, সাথে সাথে উনি নেমে আসছেন। নেমে আসছে দেখতে তো মাশাআল্লাহ পরীর মতো, কিন্তু যখন মুখটা খুললো মিসাইল বেরোচ্ছে, মিসাইল, তাও স্টপ বাটন নাই। আমাকে স্টুপিড বললো, রাস্কেল বললো, গরু ঘাস ছাগল সব বললো, কানে ধরে উঠবস করলো, কোন রকম জীবনটা নিয়ে ফিরে আসছে। হাই শোনা, আমার ভাতিজা জীবন নিয়ে ফিরে আসছে। 2 রাকাত নফল নামাজ পড়ে যাও। তুই শুধু ঠিকানাটা দে। ঠিকানা জানিস? জানিস? ও তাহলে আফামনি ডিং, একটা কথা কই। একটা পোলা আপনারে ফলো করতে করতে নিচে আইছিল না? হ্যাঁ, হয় না আফামনি? ওরা আমি কয়ে দিছি, আপামনিরে ফলো করে কোনো লাভ নাই। আপামনি হইতেছে আগুনের গোল্লা, পুরে চাইয়ে যাবি। আচ্ছা ঠিক আছে। আপামনি যদি অনুমতি দেন, কানে চেক বসাই দিব। না না, কোনো দরকার নেই। বসানি লাগলে কই আসে। আমার কাছে পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষটা আমার মা। অফিসে কখন ঢুকছিস কখন বেরোচ্ছিস কোনো খেয়াল নেই। অফিসের পরিবেশটা নষ্ট করছিস তোর ইনসিনসিয়ারিটি দেখে। অন্য স্টাফরা তো ইনসিনসিয়ার হয়ে যাচ্ছে, কারণ তারা চিন্তা করছে আমার বসই যেহেতু এরকম, আমরা সিনসিয়ার হয়ে লাভ কি? তুমি বলো, অফিসে কি আমার পারফরমেন্স খারাপ? এই তোর ফুবু কি বলবে? তোর ফুবু কি অফিস যায় নাকি? এই শফিক, অফিস যাই না তো কি, খোঁজ খবর রাখি না আমি? এই আমি বিড়ি খাই না। বিড়ি না, সিগারেট। একই কথা। তামাক, তামাক খেলে ক্যান্সার হয় জানো না? এগুলো কেন খাও? আমি খাই না তো, আপনার জন্য নিয়ে আসছি। যে বাইসা আমারে মারার ভাও করতেছো না? আমি কোনো নেশা করি না, নেশা হারাম। যাও এখান থেকে। জুস খান। এই মিয়া, তুমি কি আমার লোকে ফাজলামি করো? যাইতে করলাম না? খবরদার, এই বাড়ির আশেপাশে তাফালিং করবা না, পুরা ছাই হয়ে যাবা। যাও। এই তুমি আবার আইছো, কইছি না পুরা সারকার হয়ে যাবে। পুরা ছাই হইতে চাও তাহলে এক কাম করো, আমার 100 টাকা দাও, কেরোসিন তেল কিনে আনি, সারা শরীরে ঢেলে দিমু, দিয়া সলাই ছুটকে দিমু, পুরা ছাই হয়ে যাবে। একটা কথা কই শোনো, আপামনি খুবই শক্ত, এর পিছনে ঘুরে কোনো লাভ নাই। শোনো, প্রেম প্রীতি এগুলা বাইকে যাও, নিজের কামটা ঠিক মতো করো, বাপ মায় খুশি হইব, বুঝছো? আমার কথা শুনছো তুমি? এই যে আপনি আপনি ওই লাফাঙ্গা ছেলেটা? জি। এই যে মিস্টার জি, আপনার এখানে কাজ কি? আপনাকে দেখতে আসলাম। সেদিন যে এতগুলো ঝাড়ি দিলা, ঝাড়ি খেয়ে পেট ভরে নাই না? হাকিম ভাই, উনি নাই। হাকিম ভাই কই থাকেন আপনি? মুরগি কিনতে গেছিলাম 3 তলায়। এই যে বাইরে থেকে লোক বাসার ভিতরে চলে আসে, আপনি গেটটা লাগিয়ে যাবেন না? বাড়ি থেকে লোক যদি এসে চুরি ডাকাতি করে, ড্রাইভার কি আপনি নেবেন? ফার্দার যেন এরকম লাফাঙ্গা চোর বাটপার না দেখি। চলেন। এই তোর সাহস তো কম না, বসার ভিতরে ঢুকে পড়ছস। হ্যাঁ, চুরি করার উদ্দেশ্য ছিল না? দেশি মুরগি নাকি? শোনেন, বাজার কিন্তু এখন সোনালী মুরগি দেশি মুরগি বলে চালায়। আমি মুরগি চিনি, মানুষও চিনি। এটা দেশি মুরগি ঠিক, তুই একটা ধুরন্ধর, এটাও ঠিক। তুই বাসায় আইস না, আপামনি যদি কমপ্লেন করে বাড়ি এলার কাছে, আমার কিন্তু চাকরিতে থাকবো না। এই বেয়াদব ছেলে, ছাত্রীদের মতন এরকম উকি ঝুঁকি মারেন কেন? এটা কেমন কথা হলো? আমি না হয় উকি ঝুঁকি মারলাম, তাই বলে আমি ছাপড়ি, আমি বেয়াদব? রাখেন আপনার শাস্ত্রীওয়ালা, আগে বলেন উকি ঝুঁকি মারেন কেন? আপনার ইন্টেনশন তো ভালো না। আমার ইন্টেনশন একটাই, শান্তিপূর্ণ সহাবস্থান। শান্তি কথাটাই তো আপনাদের মতন ভ্যাগাবন্ডের সাথে যায় না। আপনারা, বিশেষ করে আপনি, এই মুহূর্তে আমার জন্য একজন ট্রাভেল মেক। এখন ভাগেন আমার বাসার সামনে। জি বলছি ফার্দার আমার বাসার সামনে আপনাকে যেন না দেখি। ভাগেন।
আপনার তো অনেক সাপ। কেন? আপামনির দেখে বিল্ডিং এ সবাই ডরায়। আপনিও ডরান? অবশ্যই, খালি আমি ডরাই, আমার বউ যে দেশে আছে হ্যাঁ আপামনির নাম শুনে ডরায়। আপনার আপামনি বিয়ে শাদী করে নাই? আরে বিয়ের বয়স হয়েছে নাকি, বাচ্চা মেয়ে। তাই খালাম্মা কিন্তু তার বিয়ের শাদীর কথা কয়, বিয়ের শাদীর কথা কইলেই আপামনি চেপতে যায়, কেউ তারে রাজি করাইতে পারে না। কেন? এইটা আমি জিগামু আপামনি রে, আপামনি আপনি বিয়েতে রাজি হন না কে? আমার ঘরে কয়টা মাথা? তাও ঠিক। কাকা, আপনার সাথে কথা বলে কিন্তু খুবই ভালো লাগলো। আপনার কোনো চিন্তা নেই, আপনার আপামনির সাথে যদি আমার দেখা হয়, আপনার হয়ে আমি জিজ্ঞেস করবো বিয়ে শাদী কেন করেন না। তো আমার কথা কিন্তু কইন না, আমি যে আপনার এত কথা কইছি এইটা কয়ে দিলে কিন্তু আমার খবর আছে, ঘরের কথা পরে কওয়া ঠিক না। এটা খুবই কিন্তু দামি কথা। যাই হোক কাকা, আমি আজকে আসি। যে কি ব্যাপার, চেয়ার এমন করে আছো কেন? ফিরেছে? তুই আজকে অফিস কি করেছিস? রিগেটং হয়ে আছে। অফিসের কাজ কি একদিনই সব সেরে ফেলতে হবে? মানুষের হাওয়া বাতাস খাওয়ার দরকার আছে নাকি নাই? বাবু কে আসলো রে? আমি নাই। কেউ আসে নাই? তুই তো ঠিকই বুঝতে পারছি। হ্যাঁ বুঝবি তো, তুই তো অনেক ব্রিলিয়ান্ট। তো আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যায়। আচ্ছা শান্ত এসব হ, নাটক শান্ত বাদ হ। দিয়ে আপনি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই ছেলে, আপনার সমস্যা কি? আপনি আবার আমার বাসার সামনে আসছেন। সমস্যা তো আমার না, সমস্যা ওয়েদারের। ওয়েদার কি সমস্যা? কেন আপনি দেখেন না, এত বৃষ্টি হলো, রাস্তা ভর্তি পানি, এই পানিতে কি বাইক চালানো যায়? তাই একটু থামলাম। তো আশেপাশে এত বাসা রেখে আপনি আমার বাসার সামনে কেন আসবেন? আশপাশে তো আমার পরিচিত কেউ নাই। আমি একটু পরিচিত। পরিচিত হই, আমাদের সমস্যাগুলো আমরা ভাগাভাগি করিনি। আমার কোনো সমস্যা নেই। দেখেন, আমার যদি কোনো সমস্যা থেকেও থাকে সেটা সামাল আমি নিজে দিতে পারবো, কাউকে ইনভলভ করার কোনো প্রয়োজন নেই। আর আপনাকে তো একদমই না। মানুষের সময়েরও তো মূল্য থাকে, নিজে কাজ করতে পারেন না, প্রতিদিন আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকেন, অপেক্ষা করেন, এটা মানুষজন দেখলেও তো বিরক্ত লাগে। কালকে থেকে আপনার চেহারা যেন আমার বাসার সামনে না দেখি, প্লিজ। আর আসবেন না প্লিজ, ওকে, আসবো না। মনে থাকে যেন। তোর ওই জুলিয়েটের অপারেশন কত দূর? কিছুই তো বুঝতে পারছি না ফুফু, খুব গভীর একটা ব্যথা তার মনের মধ্যে চাপা দেয়া। সেটা যে কি তাই উদ্ধার করতে পারছি। এখন এটা যদি উদ্ধার করতে না পারি, তার মনে তো প্রবেশ করা অসম্ভব। তাই অসম্ভব? নিয়ত এমন একটা শক্তিশালী জিনিস, সেই নিয়তের মধ্যে যদি সততা থাকে, দেখবি আল্লাহ কেমন করে একেবারে ফুলের মতো তোর কাছে এনে হাজির করে। একটা গাড়ি ব্যবস্থা করেন, মাকে হাসপাতালে নিতে হবে। হাকিম ভাই, মা শ্বাস নিতে পারতেছে না, হাসপাতালে নিতে হবে। কাকা, আপনি আমাদের পাশে থাকেন, আমি দেখছি। মা চোখটা খুলে রাখো, মা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। চিন্তা করবেন না, খালাম্মা অনেক ভালো মানুষ, আপনি অনেক ভালো মানুষ। আল্লাহ পাক ভালো মানুষের সাথে থাকেন, ওনার কিচ্ছু হবে না। এর সাথে কে আছেন? জি, আপামনি আপামনি। জি, ও, আপনি কি হলো না? আমি ওনার মেয়ে। উনি মনে হয় খুব টেনশন করেন। এই হাইপার টেনশন থেকেই ওনার হঠাৎ করে অক্সিজেন লেভেলটা অনেক নিচে নেমে গিয়েছিল। তো ভয় পাওয়ার কিছু নেই, এখন উনি আউট অফ ডেঞ্জার আছেন। আর আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, এগুলো আপনারা নিয়মিত খাওয়াবেন। আর কিছু রেগুলার টেস্ট দিয়েছি, এগুলো উনি একটু সুস্থ বোধ করলে এই টেস্টগুলো করিয়ে আমাকে দেখিয়ে নেবেন। ওনার এখন প্রপার রেস্ট দরকার, প্রপার কেয়ার দরকার। এটা যদি নিশ্চিত করতে পারেন তাহলে চাইলে আজকে আপনারা ওনাকে বাসায়ও নিয়ে যেতে পারেন। এখন শরীরটা কেমন লাগছে মা? ডাক্তার বলছেন সব কিছু ঠিকঠাক আছে। উনি হচ্ছেন আমার বান্ধবী আছে না ইরা, ওর ভাই। জি, আসসালামু আলাইকুম। ও শুধু এত টেনশন করো, এত টেনশন করো দেখে শরীরটা খারাপ করছে, বুঝছো? এত টেনশন কিসের? আমি আছি না। বাসায় কখন যাবো? একটু পরেই যাবো। বেশি খারাপ লাগতেছে, আপনি একটু বসেন। আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানো, আপনি না থাকলে আজকে আপনি আমার অনেক হেল্প করেছেন। আরে না, এটা কোন ব্যাপার না। আমি যার মেয়ে, সে আমার মার প্রেমিক ছিল। আমি যখন মায়ের গর্ভে 4 মাস, তখন আমার মাকে ফেলে চলে গিয়েছে, আর কোনোদিন ফিরে আসে না। তারপর যা হয় আর কি। বাচ্চা, আল্লাহ পাকের খাস রহমত, আপনি এসে পড়ছিলেন। তাছাড়া যে কি হইতো? সব আল্লাহর ইচ্ছা কাকা। আল্লাহ ছাড়া এই দুইজনের দুনিয়াতে কেউ নাই, এই জন্য ভয় লাগে। ভয়ের কিছু নাই, আল্লাহ ভরসা। এই দুজন মানুষ আর একা না, ওনাদের সাথে আমিও আছি। আপনার প্রথম যখন দেখছি না, আমি রাগ হইতাম, কিন্তু মনে কিন্তু ডাকছিল যে আপনি একটা ভালো নিয়ত করে এনে আইছেন। হ্যালো, ঘটনা কি? ঘটনা তো অনেক ঘটনা ঘটে গেল ফুফু, কিন্তু আমি তো বুঝতে পারছি না আমার কি আনন্দিত হওয়া উচিত নাকি দুঃখিত হওয়া উচিত। কিন্তু এটা বুঝতে পারছি, আমার উপর আল্লাহর খাস রহমত নাজিল হচ্ছে। আচ্ছা আচ্ছা। বাবা, এদিকে আয়, বস। আমার ছেলে হিসেবে তুই এতটা বাউন্ডারি হলি কি করে? আমি কি কোনো ঝামেলা করলাম? না না, অনেক সমস্যা আছে। আজকে আজাদ সাহেবের সঙ্গে ফ্যাক্টরি যাবার ডেট কে ফিক্সড করেছিল, আমি না তুই? আমি তাহলে যাসনি কেন? এই, যাসনি কেন? সরি। আচ্ছা, আমি আদর সাহেবকে একটা ভদ্রলোক এসে বসে থেকে যাবে না? কল করবো, আবার টাইম ফিক্স করে আরে দেবো। কি করেছি তুমি জানো? আচ্ছা, আবার জানি তো, শুনুন।
কি অপমানটাই না করলেন। আমাকে বললেন চোর, আমি ডাকাত, তারপর বললেন আমি ছাপড়ি, আমি বেয়াদব। তারপরে কি বোঝার বাকি থাকে? আপনি নাকি আগুনের গোলা, সবকিছু পুরো ছারখার করে দেন। তাকে কে বলছে সব হাকিম ভাই? শুনেন, মানুষ খুব সহজে যে কাউকে রাগী বলে দেয়, কিন্তু কখনো জানতে চেয়ে রাগের পেছনে লুকিয়ে থাকা কারণ। আপনার রাগের পেছনে লুকিয়ে থাকা কান্নার শব্দ শোনার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। আমি যদি আপনার রাগ ভয় না পাই, তাহলে বুঝবো আমাকে বোঝার চেষ্টা করছে। ছোটবেলা থেকে দেখেছি আমার মা নিজের সব ইচ্ছা বিসর্জন দিয়ে আমাকে মানুষ করেছে। কোনোদিন যদি তার একটা শাড়িও পছন্দ হতো, সে শাড়িটা কেনার আগে 100 বার ভাবতো। কেন জানেন? আমার স্কুলে বই কিনে দিতে হবে। নিজের ওষুধ না কিনে আমার স্কুলের ফিস দিত। আমার যদি কখনো জ্বর হতো, সারা রাত জেগে থাকতো। আমার কি সুন্দর হাসি মুখে পরের দিন কাজে চলে যেত। কারণ আপনার তো মা আছে, মা ডাকার একজন মানুষ আছে। আমার সেই মানুষটাই নাই। সরি, আমি আসলে জানতাম না। আসলে যার আছে সে বুঝতে পারে না সে কত সৌভাগ্যবান, যার নাই সেই বুঝতে পারে কতটা শূন্যতা নিয়ে বাঁচতে হয়। আমি কথা দিচ্ছি কোনোদিন এমন কিছু করবো না যাতে আমার মায়ের চোখে এক ফোঁটা পানিও আসে। গুড। আরেকদিন শুনবো। কেন তুমি আমাকে পছন্দ করো না? পছন্দ, কিন্তু আমি আমার মাকে দেখছি। আমার মাকে তার প্রেমিক ঠকাই, আমাকেও ঠকাইছে। আমি চাই না আমার সাথে ওই একই ঘটনা ঘটুক যেটা আমার মার সাথে ঘটছে। আমি চাই না আমার জীবনটা আমার মার মতন হোক। আমার মা অনেক শক্ত মানুষ, বিশ্বাস করেন, কিন্তু আমি আমার মার মতন এত শক্ত না। আমার পক্ষে এখন কোনো সম্পর্কে জড়ানো সম্ভব না, কারোর সাথে ইমোশনালি অ্যাটাচড হওয়াও সম্ভব না। সবাই তো আর একরকম না। আমি তোমার সিচুয়েশনটা বুঝতে পারছি, কোনো রকম জোর করবো না। আমি শুধু তোমার পাশে থাকবো। আমার মনে হয় একটা সময় পর তুমি আমাকে বিশ্বাস করতে শুরু করো, তখন তুমি তোমার সিদ্ধান্ত জানি। মাশাআল্লাহ, তো অসম্ভব সুন্দরী মিষ্টি একটা মেয়ে। এই ইফতি, তুই তো দেখছি একদম আসমানের পরি খুঁজে নিয়ে এসছিস রে। হ্যাঁ, কোথায় পেলি? তুমি যেমন স্পেশাল, তোমার ভাইয়ের ছেলে বুক স্পেশাল। তুমি যেভাবে বলেছে আমি ওইভাবেই বলি। বল। তনু যখন 4 মাসের গর্ভে, তখন ওর মায়ের প্রেমিক চলে যায়, মানে লাপাত্তা। আর এই জন্য ওর আম্মুকে ফ্যামিলি থেকে আসলে বের করে দেয়। তনুর মার প্রেমিক মানে 4 মাস ওদের রেখে সে লাপাত্তা, সেই জন্য ওর মার বাসা। না, আমি ফুপু আছি তো বুঝাবো। আমি বললাম তো এই বাসায় থাকবো না, তুমি কি বুঝাবা? হ্যাঁ, আমার মা বেঁচে থাকে বুঝাই তো, এই লোক রাজি হইতো। তুমি কিচ্ছু পারবে না তো, আমি পারবো, কিচ্ছু পারবে না। আমি বললাম তো আমি বুঝাবো। তোমরা সবসময় বড় বড় কথা বলো আর নিজের বেলায় আন্দা। ওয়ালাইকুম সালাম। জরুরি কাজ ছিল তাই সকাল সকাল চলে আসলাম। অ্যাকচুয়ালি ওর ফ্রেন্ড ওকে জোর করে ধরে নিয়ে গেল। আজকে ওর বার্থডে, তো জন্মদিনের দিন আমাদের দুজনেরই মন খুব খারাপ থাকে, সেই জন্য একরকম আমিও জোর করে পাঠিয়ে। আন্টি, আপনি যদি আপত্তি না থাকে তাহলে আমি তনুকে বিয়ে করতে চাই। আমি তনুকে ভালোবাসি। এই কথাগুলো চাপ নিতে পারছিলাম না, মনে হচ্ছিল কথাগুলো বলে ফেলা উচিত। তুমি কি ওর বাবার বিষয়টা জানো? জি আন্টি, তনু আমাকে সবই বলেছে। আমি অতীত থাকতে চাই না, অতীত টানতেও চাই না। আমি জানি এটা আপনার জীবনে, তনুর জীবনে। তুমি বসো, আমি তনুকে ফোন করে আসতে। নাস্তা টাস্তা কিছুই হয়তো খাওনি। ইফতি ভালোবাসার কথা বলেছে। আমি আজ অনেক অনেক হ্যাপি। কাল আমি ইফতিকে বলবো আমি ওকে ভালোবাসি। আমার মায়ের প্রেমিকের মতন আমাকে ছেড়ে যাবো না তো? আমি তো এত শক্ত না যতটা মানুষকে দেখাই। বাবা, বাবা! আস্তে ইফতি, চলে আসলি যে? হ্যাঁ জানি তো, বাড়ি পারবি না। ওই বাসায় যাস নাই? ওই বাসা তোকে রাখে নাই? আরে বাবা রে, আমরা হাঁটা দেখলে বুঝি যে কতখানি দৌড়াবে সে। রাখতে পারলো না? হ্যাঁ, ফালতু গুলো সব এসছে। শফিকে ডাকছিলে কেন বল? বলছিলেন তনুর পিতৃ পরিচয় নাই? এই নাও তনুর পিতৃ পরিচয়। দেখো কত আর কে ছিল কিনা। বাবা তুই যেটা জানিস সেটা সঠিক না। বাবা দরজা খোল প্লিজ। এটা জানার পর কেমন বেঁচে থাকা সম্ভব? আমি কোন মুখে তনুর সামনে দাঁড়াবো? আরে বাবা দাঁড়া না, কোনো অসুবিধা নাই। তুই যেটা জানিস সেটা ভুল জানিস। তুই দরজা খোল না বাবা। আমি এখন সব জানি, আমি সব জানি। আমি একজন ভণ্ড, প্রতারক, পাপীর সন্তান। না রে বাবা, আমি প্রতারক না বাবা। তুই অনেক কিছু জানিস না। দরজাটা খোল না বাবা। তুই শফিকের সন্তান না। আজকে সব বলবো। দরজা খোল, শফিক তোর বাবা না। তুই কিন্তু আমার সন্তান। আমি তোর জন্মদাতা পিতা না। আমি কে?
তুই আমাদের বড় ভাইজান রফিকের সন্তান। আরে ভাই রে, এই ঘটনা আমি মনে করতে চাই না। এই ঘটনা মনে করলে আমার মাথা নষ্ট হয়ে যায়। ওই রক্তাক্ত স্মৃতি, গ্রাম থেকে তোর বাবা মা শফিক আর তুই তখন এই যে এতটুক ছিলি, 3 বছর চুই চুই। গাড়ির পেছনে ছিল শফিক, তার কোলে ছিলি তুই, আর রফিক ভাইজান গাড়ি ড্রাইভ করছিল, পাশে ছিল আমার ভাবি, আমার বোনের মতো ভাবি। একটা ট্রাকের ধাক্কায় সব রক্তাক্ত হয়ে গেল। ভাইজান ভাবি রক্তাক্ত স্পট দেখি শফিক, আরে ভাই রে, তোরে কলিজাটার মধ্যে জাপটায় ধরে রাখলো। ওর কিন্তু তখন ট্রাকের চাক্কায় পা দুটা শেষ। তোর ভাইকে জিজ্ঞেস, তনুর মায়ের সাথে এরকম জঘন্য প্রতারণা কেমনে করলো? আমার ভাইকে জিজ্ঞেস করতে হবে না, উত্তর আমার কাছেই আছে। আমি প্রতারণা করিনি বাবা। শফিক যে তনুর মাকে বিয়ে করেছিল আমরা কেউ জানতাম না, এই পরিবারও জানতো না, তনুর নানার বাড়িও কেউ জানতো না। আমার ভাইয়ের মতো এরকম সৎ লোক, এরকম ভালোবাসার লোক আমি পৃথিবীতে দেখি নাই। পথহারা পথিকের মতো রাস্তায় রাস্তায় তনুর মাকে খুঁজছে, খালি পারু পারু পারু। আরে পারুর নামটা আমার এই ভাইয়ের মুখে যতবার শুনছি অতবার মনে হয় পারুর বাপ মা ওই নামটা শুনে নাই। পারু পারু পারু। প্রতারণা করে নাই, সারাটা জীবন ভালোবেসে গেছে, নিজে সংসার করেন। একটা কথা বলি বাবা, আমি একটা অসহায় মানুষ। আমি তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজেছি, বহুবার খুঁজেছি, অনেকবার খুঁজেছি। ওর নাম যেখানে শুনেছি সেখানে দৌড় দিয়ে গেছি, আমি পাইনি বাবা। আমি একটা অসহায় মানুষ, আর প্রতারণা করে নিয়ে যান। মা, 25 বছর বাবা মা বাড়ি থেকে বের করে দিল, সমাজ সোসাইটি দূর দূর করে। এখন জানতে চাচ্ছ আমি কেমন আছি, আমি কি বেঁচে আছি? আমরা বেঁচে আছি কিনা? অনেক কিছুই জানো না। আমি বড় একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, কোমায় ছিলাম। যেদিন হাসপাতাল থেকে বেরোলাম, ছুটে তোমাদের বাসায় গিয়েছি তোকে দেখার জন্য। বাবা মা তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তোমার বাবা যেদিন মারা গেলেন আমি গিয়েছি তোমার বাসায় তোমাকে দেখবো বলে, তোমাকে পাইনি। তোমার মা যেদিন মারা গেলেন আমি তোমার বাসায় গিয়েছি, তোমাকে পাইনি। এই 25 বছরের কতবার যে তোমার নাম শুনেছি, হসপিটালে বিড়বিড় করে বলতো আপা পারু, আপা পারু। আমি বুঝতে পারতাম না কোন পারু। তারপর যখন সব শুনেছি আমার খুব দেখার ইচ্ছে হতো পারু দেখতে কেমন, কিন্তু তোমাকে খুঁজে পাইনি আমার ভাই। কিন্তু তারপর থেকে শফিক আর বিয়ে করেনি। ইফতিকেই সন্তান হিসেবে লালন পালন করতে লাগলো। ইফতি শফিককে বাবা ডাকে, কিন্তু ও নিজের সন্তানের বাবা ডাকও শুনতে পায়নি। আর অন্য বাবাদের দেখতাম, তারপর চুপচাপ আমার মার কাছে এসে জিজ্ঞেস করতাম আমার বাবাকে কোনোদিন আসবে না। কারণ সবাই যখন বাবা বলে ডাক আমি চুপ হয়ে থাকতাম, কারণ আমি কাকে বাবা বলে ডাকবো, আমার তো কেউ নাই। আছে তো তোর ছেলের মতো, মাফ করে দিলাম মা।